স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্স 3 এর 8th লেকচারে উপস্থিত হয়েছি। এর আগে আমরা কোনো একটি কমপ্লেক্স ফাংশন তার সম্বন্ধে আলোচনা করেছি, কমপ্লেক্স ফাংশনের অ্যানালিটিসিটি নিয়ে আলোচনা করেছি। কোনো একটি কমপ্লেক্স ফাংশন অ্যানালিটিসিটির জন্য যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হয়, ফর এক্সাম্পল কশি-রিমান রিলেশন এবং তার রিলেটেড করোলারিজগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও কোনো একটি কমপ্লেক্স ফাংশনের জিরোজ কিভাবে ডিটারমিন করা হয় সেটাও আমরা আলোচনা করেছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি পরবর্তীকালে আমাদের খুবই কাজে লাগবে, কমপ্লেক্স ইন্টিগ্রেশনের জন্য প্রচণ্ড কাজে লাগবে। সুতরাং আজকের লেকচারটি খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে বা শুনবে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গুলারিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। সুতরাং দেরি না করে শুরু করা যাক। সিঙ্গুলারিটি অফ এ কমপ্লেক্স ফাংশন বলতে আমরা কি বুঝি? আমরা দেখেছি কোনো একটি ফাংশন এফ অফ জেড, সেই ফাংশন অ্যানালিটিক কখন হয়? যদি সেই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে, যে কোনো ডাইরেকশন থেকে আমরা ডেরিভেটিভ ক্যালকুলেশন করি, একই ভ্যালু পাই, কনসিস্টেন্ট ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তাহলে আমরা বলেছি ওই ফাংশনটি ওই পয়েন্টে, যে পয়েন্টে ডেরিভেটিভ করা হলো সেই পয়েন্টে অ্যানালিটিক। কিন্তু ফাংশনটা যদি কোনো পয়েন্টে অ্যানালিটিক না হয়, কশি-রিমান রিলেশন স্যাটিসফাই করছে না, অথবা এমন হচ্ছে যে ফাংশনটা নিজেই এক্সিস্ট করছে না ওই পার্টিকুলার পয়েন্টে, বা ফাংশনটা নিজে হয়তো এক্সিস্ট করছে কিন্তু ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, লিমিট ডেরিভেটিভ মানে তো কোনোটা লিমিট, সেই লিমিট এক্সিস্ট করছে না, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ম্যাচ করছে না। এইরকম ক্ষেত্র যদি হয়, সহজ কথায় কোনো একটি ফাংশন যদি অ্যানালিটিক না হয় কোনো একটি পয়েন্টে, তাহলে বলা হয় ফাংশনটি ওই পয়েন্টে সিঙ্গুলার, এবং ওই পয়েন্টটিকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। সবচেয়ে কমন এক্সাম্পল আমরা দিতে পারি, খুব সিম্পল এবং ইজি এক্সাম্পল, 1/z মাইনাস z0। এই ফাংশনটা কমপ্লেক্স প্লেনের সমস্ত জায়গায় অ্যানালিটিক, শুধুমাত্র z = z0 ছাড়া। This function is analytic everywhere in the complex plane except at z = 0. So এই z = 0 পয়েন্টে বলা হবে ফাংশনটি সিঙ্গুলার। কেন z = z0 তে ফাংশনটি সিঙ্গুলার? এর কারণ আমরা ফাংশনটার দিকে তাকালেই বুঝতে পারবো। অ্যাট z = z0 তে দেখো ফাংশনটার কন্ডিশন কি, ফাংশন ব্লো আপ করছে, ইনফিনিটির দিকে টেন্ড করছে। যখন z টেন্ডিং টু z0 হয়ে যাচ্ছে, ফাংশনটা ইনফিনিটির দিকে টেন্ড করছে। দেয়ারফর এই ফাংশনটা নিজেই ব্লো আপ করছে, এবং এর ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করা হয় তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, যদিও কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয় না, যে কোনো ডিরেকশন থেকে করা যায়, তবুও আমরা যদি ভেবে দেখি লেফট হ্যান্ড সাইড মানে এক্স হরাইজন্টাল ডিরেকশনে আমরা অ্যাপ্রোচ করছি, তাহলে দেখা যাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর ভ্যালু অনেক পার্থক্য রয়েছে, ডিসকন্টিনিউয়াস, যে কারণে ফাংশনটি অ্যানালিটিক হচ্ছে না এই পয়েন্টে। এবং এই ধরনের যে এরকম যদি হয় তাহলে আমরা বলবো ফাংশনটা সিঙ্গুলার। এটা ছাড়া আরও অনেক রকমের সিঙ্গুলারিটি হয়, আমরা আজকেই আলোচনা করব। একটা হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট। ব্রাঞ্চ পয়েন্ট নিয়ে আমরা আজকে একটু পরে আলোচনা করব, তবে তার আগে অন্যান্য সিঙ্গুলারিটি নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। দেখো, এমন হতেই পারে কোনো একটি ফাংশন কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট কিছু সংখ্যক পয়েন্টে ফাংশনটি সিঙ্গুলার। এই ধরনের পয়েন্টগুলোকে আমরা বলি আইসোলেটেড সিঙ্গুলারিটি। একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝাতে সুবিধা হবে। একটা এক্সাম্পল নিয়ে করলি, ধরা যাক f of z is equal to 1/1 minus z। দেখেই বোঝা যাচ্ছে এই ফাংশনটা হ্যাজ সিঙ্গুলারিটি at z = 1। কেন? at z = 1 এ ফাংশনটা 1/0 হয়ে যাচ্ছে, যার ফলে এই ফাংশনটা ব্লো আপ করছে এবং এর ডেরিভেটিভও এক্সিস্ট করে না। Therefore this function has singularity at 1, z = 1। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করার, যে z = 1 ছাড়া, এক্স্যাক্টলি z = 1 ছাড়া আর কমপ্লেক্স প্লেনে কোনো পয়েন্টে ফাংশনটি ডেরিভেটিভ বার করতে কোনো অসুবিধা নেই, বা অন্য কথায় z = 1 পয়েন্টটি ছাড়া বাকি সমস্ত পয়েন্টে ফাংশনটি অ্যানালিটিক। এইরকম যদি কোনো পয়েন্ট থাকে যেখানে একটি নির্দিষ্ট পয়েন্টে ফাংশনটি সিঙ্গুলার এবং তার
নেবারহুডের সমস্ত পয়েন্টে ফাংশনটি অ্যানালিটিক, তাহলে সেই ধরনের সিঙ্গুলারিটিকে বলা হয় আইসোলেটেড সিঙ্গুলারিটি। তাহলে এখানে বুঝতেই পারছি at z equal to 1 f of z has isolated singularity। কিন্তু যদি এরকম হতো যে কোনো একটি পয়েন্ট এবং তার নেবারহুড একটা রিজিয়ন পাওয়া যাচ্ছে, যে রিজিয়নের মধ্যে আমরা সিঙ্গুলারিটি পাচ্ছি বা ওই রিজিয়নটার মধ্যে ফাংশনটা অ্যানালিটিক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি বলতে পারবো না। আরেকবার বলে দিই ক্লিয়ার করে, আমি লিখেই দিই বরং, ইফ এফ জেড হ্যাজ a singular point at z equal to z naught but is analytic at all other points in the neighborhood containing z equal to z naught, having no other singularity except z naught, then the function is said to have an isolated singularity at z equal to z naught। এরপরে আমরা আসি আর একটা স্পেশাল টাইপ অফ সিঙ্গুলারিটি, আইসোলেটেড সিঙ্গুলারিটির কথায়, যেখানে আমরা আলোচনা করব পোলস। এটা খুব ইম্পর্টেন্ট এক ধরনের আইসোলেটেড সিঙ্গুলারিটি। কিভাবে আমরা করতে পারি দেখো, সাপোজ এ ফাংশন হ্যাজ আইসোলেটেড সিঙ্গুলারিটি অ্যাট z ইকুয়াল টু z নট, অর্থাৎ z নট ছাড়া তার আশেপাশের নেবারহুডের কোনো পয়েন্টে ফাংশনটি সিঙ্গুলার নয়, বা z নট ছাড়া বাকি সমস্ত পয়েন্টে আশেপাশের সমস্ত অঞ্চলে ফাংশনটি অ্যানালিটিক। সেক্ষেত্রে ফাংশনটিকে যদি সম্ভব হয়, সবসময় যে সম্ভব হবে এমন কোনো কথা নেই, যদি এফ অফ জেড একে আমরা লিখতে পারি সাম জি জেড, অন্য একটা ফাংশন, ডিভাইডেড বাই জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার অফ এন, যেখানে এন ইজ আ পজিটিভ ইন্টিজার অ্যান্ড জি জেড অ্যাট জেড ইকুয়াল টু জেড নট ইজ নট ইকুয়াল টু 0। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তার মানে কি, এফ অফ জেড নট, যদি এই ফাংশনটার জেড নটে ভ্যালু ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে দেখো উপরটা 0 নয়, উপরে নন জিরো, বিকজ জি অফ জেড ইকুয়াল টু জেড নট ইজ নট 0, আর নিচে জেড ইকুয়াল টু জেড নট টু দি পাওয়ার অফ এন থাকার জন্য এটা 1/0 ফরম্যাট চলে আসছে। দেয়ারফোর এফ জেড ইজ সিঙ্গুলার অ্যাট জেড ইকুয়াল টু জেড নট। কি পার্থক্য, এইভাবে লেখার জন্য কি সুবিধা পেয়েছি আমরা, দেখো নিচে যে কারণে এটা সিঙ্গুলার হচ্ছে, সেই কারণে জেড মাইনাস জেড নটের পাওয়ার আমরা এন লিখেছি, যেখানে এন একটা পজিটিভ ইন্টিজার। যদি কোনো একটা ফাংশন, সিঙ্গুলার ফাংশনকে এইভাবে লেখা যায়, সাম কোয়ান্টিটি সাম ফাংশন ডিভাইডেড বাই জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার অফ এন, তাহলে বলা হবে এফ জেড হ্যাজ আ পোল অফ অর্ডার এন অ্যাট জেড ইকুয়াল টু জেড নট। এই ফরম্যাটটা লিখতে পারাটা জরুরি। সবসময় যে এরকম ফরম্যাট লিখতে পারা যাবে এমনটাও নয়, সেক্ষেত্রে আমাদের একটু অন্যরকম অল্টারনেটিভ ওয়েতে ভাবতে হবে। একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে জেড ইকুয়াল টু জেড নট যদি হয়, সেক্ষেত্রে ফাংশনটা ব্লো আপ হবে, অর্থাৎ ফাংশনটার ভ্যালু যদি জেড ইকুয়াল টু জেড নটে ক্যালকুলেট করা হয়, তার ম্যাগনিটিউড যদি নেওয়া হয়, ইট উইল টেন্ড টু ইনফিনিটি, রাইট। কিন্তু আমরা যদি ফাংশনটাকে অন্য একটা কোয়ান্টিটি দিয়ে গুণ করতে পারি, এফ অফ জেডকে আমরা গুণ করছি জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার অফ পি দিয়ে, যেখানে পি একটা অন্য ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, এবং এর লিমিট যদি ক্যালকুলেশন করি, লিমিট জেড টেন্ডিং টু জেড নট। এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই, তার নিশ্চয়ই একটা লিমিটের রেজাল্ট আসবে। হয় লিমিটটার ভ্যালু 0 হবে, তা না হলে কোনো ফাইনাইট নাম্বার হবে, তা না হলে লিমিটটা ইনফিনিটি চলে যাবে। এই তিনটে পসিবিলিটির মধ্যে যে কোনো একটি হবে, এবং সেই তিনটে রেজাল্টের মধ্যে কি রেজাল্ট আসছে তার উপরে নির্ভর করবে যে এই ফাংশনটার অর্ডার অফ পোল কত হবে, বা আদৌ পোল পাওয়া যাবে কিনা সেটা আমরা এখান থেকে পরিষ্কার করে বুঝতে পারবো। তো কি রেজাল্ট পেতে পারি আর তার আউটকাম কি হবে সেটা আমরা দেখা যাক। 1 নম্বর, ধরা যাক এটাকে বললাম আমি সে রেজাল্ট ইকুয়াল টু যদি 0 পাওয়া যায়, এর মিনিং কি, এটা বোঝার জন্যে আমরা একটু ডান দিকে এই ফাংশনটাকেই একটু অ্যানালিসিস করে দেখার চেষ্টা করি। এই ফাংশনটিকে
আমরা আবার লিখতে পারি লিমিট z টেন্ডিং টু z নট, আর ফাংশন অফ z কে যদি সম্ভব হতো gz ওভার z মাইনাস z নট টু দি পাওয়ার অফ n রূপে লেখার, তাহলে বলতে পারতাম এই ফাংশনটা হ্যাজ আ পোল অফ অর্ডার n, কিন্তু আমরা জানি না এই ফাংশনটার পোল অফ অর্ডার n, এর ভ্যালু আমরা জানি না। না জেনেই আমরা এটাকে গুণ করে ফেলেছি z মাইনাস z নট টু দি পাওয়ার অফ p দিয়ে, রাইট? তাহলে কি লেখা যায়? gz z মাইনাস z নট টু দি পাওয়ার অফ p মাইনাস n, এবং এর লিমিট, এর উপর লিমিট নেওয়া হচ্ছে z মাইনাস z নট, z টেন্ডিং টু z নট। এবারে এই যে কোয়ান্টিটিটা রয়েছে, এই কোয়ান্টিটিটার ভ্যালু আমরা পাচ্ছি 0। কখন পেতে পারি? অ্যাট z টেন্ডিং টু z নটে। আর আমাদের জানা আছে g অফ z নট ইজ নট ইকুয়াল টু 0, দেয়ারফর এই কোয়ান্টিটিটা 0 হচ্ছে। gz নট 0 হবে না, তাহলে কে 0 হতে পারে? z মাইনাস z নট টু দি পাওয়ার অফ p মাইনাস n, এই কোয়ান্টিটিটা যদি 0 হয়, তাই না? এই কোয়ান্টিটিটা টেন্ডিং টু লিমিটে যদি 0 হয়, তাহলে একমাত্র পসিবল যদি পাওয়ার ইটসেলফ, এই যে পাওয়ারটা রয়েছে এর পাওয়ারটা যদি পজিটিভ কোয়ান্টিটি হয়, তবেই কিনা এটা 0 হবে। যদি এটা পজিটিভ না হয়ে নেগেটিভ হতো, ভেবে দেখো, z মাইনাস z নট টু দি পাওয়ার অফ মাইনাস 1 সাপোজ, তার মানে কি 1 বাই z মাইনাস z নট। এবার এই z টেন্ডিং টু z নট বসালে 1 বাই 0, দ্যাট মিনস ইনফিনিটি আসতো, কিন্তু এখানে রেজাল্টে আমরা বলছি 0 মিনিং সাম কোয়ান্টিটি টু দি পাওয়ার অফ, এই টেন্ডিং, এই যে কোয়ান্টিটিটা রয়েছে এই কোয়ান্টিটিটা খুব ছোট, সেই খুব ছোট কোয়ান্টিটির যদি পজিটিভ পাওয়ার নেওয়া হয় তবেই কিনা এটা 0 হবে। তাহলে আমরা বলতে পারছি রেজাল্ট যদি 0 হয় তাহলে p মাইনাস n কে পজিটিভ হতে হবে, দ্যাট মিনস n মাস্ট বি লেসার দ্যান p, n মাস্ট বি লেসার দ্যান p, which means that z0 is a pole of order less than p। তাহলে এবার আমাদের স্ট্র্যাটেজিটা ভেবে দেখো, আমরা n সম্বন্ধে জানতাম না, gz বাই z মাইনাস z নট টু দি পাওয়ার অফ, এইটা সম্বন্ধে জানতাম না, n কত আমরা জানতাম না, কিন্তু z মাইনাস z নট টু দি পাওয়ার অফ p দিয়ে গুণ করার পরে যদি লিমিটটা নিই, করার পরে রেজাল্ট যেটা পাচ্ছি সেটা যদি 0 হয়, তখন আমরা বলতে পারছি এটা 0 হয়েছে। তার কারণ এখানে এইরকম ফরম্যাটে যখন লেখা হয়েছে উপরের পাওয়ারটা ডেফিনেটলি পজিটিভ এসছে, p মাইনাস n যেটা রয়েছে পজিটিভ এসছে, সেখান থেকে আমরা যুক্তি দিতে পারছি তাহলে n মাস্ট বি লেস দ্যান p, অর্থাৎ z নট ইজ এ পোল অফ অর্ডার লেস দ্যান p। সেকেন্ড রেজাল্টে আসা যাক, যদি রেজাল্ট ইকুয়াল টু ফাইনাইট নাম্বার হয়, রেজাল্ট ইকুয়াল টু ফাইনাইট নাম্বার, আবার ফেরত আসি আগের ক্যালকুলেশনটাতে, এই ফরম্যাটটাতে লিমিট z টেন্ডিং টু z নট আর রেজাল্টটা এসছে ফাইনাইট নাম্বার, অর্থাৎ gz ইন্টু z মাইনাস z নট টু দি পাওয়ার অফ p মাইনাস n। p মাইনাস n যদি 0 হয়, অর্থাৎ p ইকুয়াল টু n হয়, তাহলে z মাইনাস z নট টার্মটা থাকবেই না, কে পড়ে থাকবে? gz, তাই না? আর z ইকুয়াল টু z নট বসিয়ে দিলে এই নাম্বারটা একটা ফাইনাইট নাম্বার, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম gz ইজ অ্যানালিটিক অ্যান্ড নট ইকুয়াল টু 0, তাহলে at z equal to z not gz will give you a finite number। সুতরাং কখন এটা ফাইনাইট নাম্বার রেজাল্ট পাওয়া যাচ্ছে? যদি p ইকুয়াল টু n হয়। তাহলে যদি ফাইনাইট নাম্বার পাওয়া যায় তখন আমরা বলতে পারবো z0 is a pole of order p, ফাইন। আর থার্ড রেজাল্ট, এটা যদি ইনফিনিটি হয়, থার্ড রেজাল্ট যদি ইনফিনিটি হয় তাহলে আবার একই অ্যানালিসিসে ফেরত আসি, gz z মাইনাস z নট টু দি পাওয়ার অফ p মাইনাস n, এই টার্মটা ইনফিনিটি হচ্ছে at z ইকুয়াল টু z নট বা at z টেন্ডিং টু z নট। কখন ইনফিনিটি হবে? যদি p মাইনাস n নেগেটিভ নাম্বার হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কনক্লুশন হচ্ছে n is greater than p, therefore
z0 is a pole of order greater than p. সুতরাং আমরা যদি ফাংশনটাকে এক্সপ্লিসিটলি এই ফরম্যাটে লিখতে নাও পারি, gz over z minus z0 to the power of n, যদি সম্ভব নাও হয়ে থাকে, তাহলে আমরা ওই ফাংশনটিকে z minus z0 to the power of কোনো ইন্টিজার p দিয়ে গুণ করব। গুণ করার পরে তার লিমিট ক্যালকুলেশন করার চেষ্টা করব, এবং সেই লিমিটে যে রেজাল্ট হবে তিনটে পসিবিলিটি, 0 হতে পারে, একটা ফাইনাইট নাম্বার হতে পারে, একটা ইনফিনিটি হতে পারে। এই তিনটে রেজাল্ট আসার কোনটা আসছে, তিনটে রেজাল্টের মধ্যে কোন রেজাল্টটা আমরা পাচ্ছি তার উপর থেকে আমরা বুঝতে পারবো যে তার ওই ফাংশনটির অর্ডার কত হতে পারে, একটা আন্দাজ করতে পারবো। যদি আমাদের এক্স্যাক্টলি একটা ফাইনাইট নাম্বার আনতে পারি তাহলে এক্স্যাক্টলি পেয়ে যাব, আর যদি ফাইনাইট নাম্বার না আসে, 0 অথবা ইনফিনিটি আসে, তাহলে আমরা অন্তত আন্দাজ করতে পারবো যে ফাংশনটির অর্ডার পি এর থেকে বড় না ছোট। এখানেও একটা এক্সাম্পল নেওয়া যাক। একটা ফাংশন দেওয়া আছে 1/1 plus z plus 1/1 minus z। এই ফাংশনটার সিঙ্গুলারিটি আমরা চেক করতে চলেছি। ফাংশনটিকে আমরা লিখতে পারি, ডেফিনেটলি দেখেই বোঝা যাচ্ছে এই ফাংশনটার দুটো সিঙ্গুলারিটি রয়েছে, একটা z equal to 1 এ আর একটা হচ্ছে z equal to -1 এ। কিন্তু এর পোল কত অর্ডারের পোল সেইটা অ্যানালিসিস করার জন্য আমরা এই ফাংশনটাকে একটু মডিফাই করে লিখি, একটু অন্যরকমভাবে লিখি। একে যদি লেখা হয় gz over 1 minus z, যেখানে gz হলো তাহলে দেখো এই যে ফরম্যাটটা লেখা হলো fz is equal to gz by 1 minus z, এটাই এই একই ফরম্যাট gz over z minus z not to the power of n, এই ফরম্যাটে লেখা হয়েছে। সুতরাং পরিচিত ফরম্যাটে লেখার ফলেও এখানে পাওয়ার রয়েছে আমাদের 1, আর কোয়ান্টিটি রয়েছে আরেকটা, যে কোয়ান্টিটি z ইকুয়াল লেখা হয়েছে, এই কোয়ান্টিটিটা নট ইকুয়াল টু 0 at z equal to 1 বসিয়ে দাও। z equal to 1 বসালে 2/2 that is equal to 1, so that this quantity is not 0। সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি fz has a singularity at z equal to 1, এবং এই সিঙ্গুলারিটি কি টাইপ? এটা এক টাইপের পোল অফ অর্ডার 1। fz has a singularity at z equal to 1, এবং সেটা একটা পোল অফ অর্ডার 1। একই রকম ভাবে f of z কে আমরা লিখতে পারতাম some h of z divided by 1 plus z, যেখানে আমরা hz কে অ্যাজিউম করতে পারি 2/1 minus z। দেখেই বুঝতে পারছো এই ফাংশনটা অ্যানালিটিক নয়, সিঙ্গুলার at z equal to 1 এ, সরি z equal to -1 এ, এবং z equal to -1 যদি এখানে বসিয়ে দিই আমরা পেয়ে যাই 2/2 that's equal to 1, so this is not equal to 0, so hz not equal to 0 কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। আর এখানে পাওয়ার 1 রয়েছে, তাহলে এখানেও z equal to -1 is a pole of order। তাহলে যে ফাংশনটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এই ফাংশনটার দেখে বুঝতে পারছো, ক্যালকুলেশন করে বুঝতে পারছো, এর দুটো সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, দুটো পোল রয়েছে, এবং দুটো পোলই অর্ডার হচ্ছে 1। এই পয়েন্টটাও z equal to -1 এ পোল অর্ডার 1, z equal to 1 এও পোল অর্ডার 1। তোমাদের এখানে আমি কয়েকটা হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্কগুলো করলে এই বিষয়টা সম্বন্ধে আরেকটু সরগরম হয়ে যাবে। সিঙ্গুলারিটি বার করার চেষ্টা করো, ফাইন্ড the singularity tan z। Homework number 2, find the singularity of fz is equal to 1/1 minus e to the power of z।
এই হোমওয়ার্ক দুটো করার চেষ্টা করো, যদি করতে না পারো কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এরপরে আমরা আসি একটা কনসেপ্ট, এসেনশিয়াল সিঙ্গুলারিটি অ্যান্ড রিমুভেবল সিঙ্গুলারিটি। আমরা আগেই দেখেছি কোনো একটা ফাংশনের পোল অর্ডার বার করার জন্য কোন ফাংশনটিকে z মাইনাস জেড নট টু দি পাওয়ার অফ পি দিয়ে গুণ করা হয়েছে, এবং সেই যা রেজাল্ট পাওয়া গেছে সেই রেজাল্টটা থেকে আমরা বলতে পারি যে ফাংশনটার অর্ডার অফ পোল কত হয়। কিন্তু যদি এমন হয় যে z মাইনাস জেড নট টু দি পাওয়ার অফ পি দিয়ে গুণ করছি, এমন কোনো পি নেই, এমন কোনো পি পাওয়া যাচ্ছে না যাতে এই কোয়ান্টিটি দিয়ে গুণ করার ফলে এটা একটা ফাইনাইট রেজাল্ট আসছে, এটা পাওয়া যাচ্ছে না, হচ্ছে না, কোনো পি আমি খুঁজে পাচ্ছি না যা দিয়ে গুণ করার ফলে একটা ফাইনাইট রেজাল্ট আসছে, তাহলে এই ধরনের সিঙ্গুলারিটিকে আমরা বলবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। একটু লিখে দিই, ইফ নো ফাইনাইট ভ্যালু অফ পি ক্যান বি ফাউন্ড আউট such that limit z tending to z naught fz into z minus z naught to the power p is equal to any finite number, then the singularity is called essential singularity. আর যদি এরকম কোনো p খুঁজে পাওয়া যায় যেখানে একটা ফাইনাইট রেজাল্ট পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো রিমুভেবল সিঙ্গুলারিটি। আমরা রিমুভেবল সিঙ্গুলারিটি নিয়ে একটু পরেই আলোচনা করব, তার আগে একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। ধরা যাক fz is equal to 1 by e to the power of z minus 1। আমরা দেখে বুঝতে পারছি এই ফাংশনটা e to the power of z minus 1 থাকার জন্য নিচে at z equal to 0 তে নিচে ডিনোমিনেটরে 0 হয়ে যাচ্ছে, সো সাম 1 over 0 ফরম্যাট আসছে, যে কারণে ফাংশনটা একটা সিঙ্গুলারিটি আছে at z equal to 0 তে। আর এটা একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি, কারণ z equal to 0 ছাড়া আর কোনো পয়েন্টে 1 over 0 ফরম্যাট আসছে না, যে কারণে এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি। এবার এটা রিমুভেবল না এসেনশিয়াল সিঙ্গুলারিটি সেটা বোঝার জন্য আমরা করছি কি, z ইন fz কে z মাইনাস জেড নট টু দি পাওয়ার অফ p দিয়ে গুণ করছি। যদি গুণ করি p কত আমি জানি না, আমার চেষ্টা হচ্ছে এমন একটা z মাইনাস জেড নট, এখন z নট ইজ ইকুয়াল টু আমাদের 0, সিঙ্গুলারিটি পয়েন্টটা হচ্ছে z নট ইকুয়াল টু 0, তাহলে z মাইনাস জেড নট নয়, আমরা সরাসরি z মাইনাস 0 দিয়ে গুণ করি, অর্থাৎ z টু দি পাওয়ার অফ p দিয়ে গুণ করি। একই রকম ব্যাপার, z টু দি পাওয়ার অফ p দিয়ে গুণ করছি, করে তার রেজাল্ট বার করব লিমিট z টেন্ডিং টু 0 তে, করে আমরা চেষ্টা করছি এনি ফাইনাইট নাম্বার নিয়ে আসার। এটা পাবো কি পাবো না তার উপর নির্ভর করছে যে fz এর রিমুভেবল সিঙ্গুলারিটি আছে কিনা, এই সিঙ্গুলারিটিকে রিমুভ করা সম্ভব হচ্ছে কিনা। তো এটা বোঝার জন্য আমরা এই ফাংশনটাকে একটু ভেবে দেখি। e টু দি পাওয়ার অফ z একে যদি আমরা টেলর সিরিজে এক্সপ্যান্ড করি কি পাই, 1 প্লাস z স্কোয়ার ওভার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস z কিউব ওভার ফ্যাক্টোরিয়াল 3 and so on, it will go up to infinity. Therefore e to the power of z minus 1 is equal to simply z plus z square over factorial 2 plus z cube over factorial 3 and so on. তাহলে 1 over e to the power of z minus 1 এটা কত দাঁড়াচ্ছে, 1 over z plus z square over factorial 2 plus z cube over factorial 3 and so on. এবারে আমরা যে ক্যালকুলেশনটি করার চেষ্টা করছি এটাই আমাদের ফাংশন অফ z। ফাংশন অফ z কে z টু দি পাওয়ার অফ p দিয়ে গুণ করেছি, z টু দি পাওয়ার অফ p দিয়ে গুণ করেছি, এখানে z, ঠিক আছে। তাহলে z টু দি পাওয়ার অফ p দিয়ে প্রত্যেকটা টার্মকে যদি ভাগ করে দিই, 1 ওভার z টু দি পাওয়ার অফ 1 মাইনাস p প্লাস z টু দি পাওয়ার অফ 2 মাইনাস p বাই 2 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকটা টার্মকে z টু দি পাওয়ার অফ p দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাই, z বাই z টু দি পাওয়ার অফ p প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল z স্কোয়ার ওভার z টু দি পাওয়ার অফ p প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল z কিউব ওভার, এরকম চলতে থাকবে। এখন দেখো
আমরা এমন কোনো পি পাবো না, এমন কোনো পি পাচ্ছি না যেখানে এই নিচের দিকে সমস্ত টার্মগুলো ফাইনাইট নাম্বার হয়ে যাচ্ছে। 1/0 টার্মটা আসছে না। এখন আমি যদি এখানে লিমিট বসাই, লিমিট z টেন্ডিং টু 0, তাহলে এখানে এই ফার্স্ট যে টার্মটা পাচ্ছি z ওভার, সাপোজ z ইকুয়াল টু p ইকুয়াল টু আমি বলেছি 3, ধরে নিচ্ছি p ইকুয়াল টু 3 দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করছি, তাহলে এই টার্মটা কি দাঁড়ালো, z ওভার z কিউব, অর্থাৎ এটা 1/z স্কোয়ার হচ্ছে, আর z টেন্ডিং টু 0 হলে দিস টার্ম। এখন এই যে টার্মটা পাওয়া গেল z/z টু দি পাওয়ার p, কোনো p এর জন্যই এই নিচে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা ফাইনাইট নাম্বারে নিয়ে আসতে পারছি না। এটা অলওয়েজ 0 দিকে ট্রেন্ড করছে। তুমি যাই p এর ভ্যালু নাও না কেন, উপরের z টু দি পাওয়ার অফ p এর থেকে বড় টার্ম অফকোর্স অবভিয়াসলি আছে, কারণ p কে তুমি ইনফিনিটি নিতে পারো না, একটা ফাইনাইট নাম্বার নিতে পারো। কিন্তু এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজের প্রত্যেক একটা লাস্ট টার্ম বলে কিছু হচ্ছে না, ইনফিনিটি পর্যন্ত টার্ম রয়েছে। সুতরাং p এর থেকে বড় টার্ম, বড় পাওয়ারের টার্ম অবভিয়াসলি সেখানে রয়েছে, এবং সেটা থাকার জন্য সেই টার্মগুলো অবভিয়াসলি 0-র দিকেই টেন্ড করবে। সো 1/0 ফরম্যাট আমাদের এখানে আসবেই, এবং সেই 1/0 ফরম্যাটকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না, যে কারণে আমরা বলতে পারছি যে এমন কোনো পি পাওয়া সম্ভব হচ্ছে না যার কারণে এই ফাংশনটার এই যে লিমিটটা পাওয়া যাচ্ছে এফ অফ জেড জেড টু দি পাওয়ার অফ পি, লিমিটটা ফাইনাইট হচ্ছে, এমন কোনো পি আমরা পাচ্ছি না। সে কারণে আমরা এটাকে বলবো এই ফাংশনটার রিমুভেবল সিঙ্গুলারিটি নেই, এসেনশিয়াল সিঙ্গুলারিটি আছে। ফাইন। আর পরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। যদি কোনো ফাংশন, ইফ দি ভ্যালু অফ এফ জেড টেক্স অ্যান ইনডিটারমিনেন্ট ফর্ম such as 0/0, but the limit z tending to 0 fz z tending to z0 fz exists and is independent of the direction z tending to z0 from which z0 is approached, then the singularity at z equal to z0 is called removable singularity. অর্থাৎ এখানে বলতে চাইছি, কোনো একটা ফাংশনের at z equal to z0 এ ভ্যালু যদি 0/0 ফরম্যাটে আসে, অর্থাৎ ইনডিটারমিনেন্ট একটা ফর্ম চলে আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি না যে এটা সিঙ্গুলারিটি আছে কি নেই বা কি ধরনের সিঙ্গুলারিটি। কিন্তু at z equal to z0 এ ভ্যালু ইনডিটারমিনেন্ট ফর্ম হওয়া সত্ত্বেও যদি z টেন্ডিং টু z0 লিমিটে ফাংশনটা এক্সিস্ট করে বা লিমিটটা এক্সিস্ট করে, এবং সেই লিমিটটা কোন ডিরেকশন থেকে z equal to z0 এ গিয়ে যাচ্ছি তার উপর নির্ভর করছে না, ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা সেই ধরনের ফাংশনকে বলবো সিঙ্গুলারিটি আছে এবং সেটা রিমুভেবল সিঙ্গুলারিটি। তাকে ওই z - z0 টু দি পাওয়ার অফ p কোয়ান্টিটি দিয়ে গুণ করে আমরা এই ধরনের সিঙ্গুলারিটিকে রিমুভ করে ফেলতে পারি, তাই একে বলা হয় রিমুভেবল সিঙ্গুলারিটি। একটা এক্সাম্পল দেখলেই তুমি পাবে। দেখো, ফাংশনটা নিয়েছি এফ অফ জেড ইজ ইকুয়াল টু সাইন জেড ওভার জেড। দেখেই বোঝা যাচ্ছে এই ফাংশনটার একটা সিঙ্গুলারিটি রয়েছে, জেড ইকুয়াল টু 0-তে ফাংশনটা সিঙ্গুলার। এখন তুমি দেখে হয়তো মনে করতে পারছো যে এটা আমি gz ওভার জেড ফরম্যাটে লিখতে পেরেছি, কিন্তু তা নয়। gz ওভার জেড ফরম্যাটে আমি লিখতে পারিনি, এটা একটা সিম্পল পোল নয়। কেন? আমাদের শর্ত ছিল gzটা 0 হওয়া যাবে না, at z equal to যে পয়েন্টে সিঙ্গুলার পয়েন্টে উপরের ফাংশনটা 0 হওয়া যাবে না, কিন্তু এখানে সাইন জেড রয়েছে যেটা কিনা at z equal to 0-তে উপরেও 0 নিচেও 0, সুতরাং এই অ্যাপ্রোচটা আমাদের কাজে লাগছে না। এবং এখানে আমরা ইনডিটারমিনেন্ট ফর্ম পাচ্ছি 0/0 ফরম্যাটে, 0/0 পাচ্ছি। একে কি করে আমি অ্যানালিসিস করতে পারি? একে অ্যানালিসিস করার জন্য আমি সাইন জেড এর ভ্যালু বার করার চেষ্টা করি। একে যদি টেলর সিরিজে এক্সপ্যান্ড করা হয় কি পাই? z মাইনাস z কিউব ওভার ফ্যাক্টোরিয়াল 3 প্লাস z5 ওভার ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস z7
ভুল হয়ে গেল, জেড জেড হয়ে গেছে, অ্যান্ড সো অন। তাহলে এই লিমিটটা কত দাঁড়াবে? সুতরাং যে ডিরেকশন থেকেই আমি জেড ইকুয়াল টু জিরোতে যাওয়ার চেষ্টা করি না কেন, লিমিটটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা একে যদি জেড দিয়ে গুণ করে দেই, শুধুমাত্র জেড দিয়ে গুণ করে দেই, তাহলে ফাংশনটার সিঙ্গুলারিটিটা দূর হতে পারে, যে কারণে একে বলা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। তোমাদের হোমওয়ার্কের জন্য আমি আরেকটি ফাংশন এখানে দিয়ে দিচ্ছি। 1 নম্বর, এর সিঙ্গুলারিটি চেক করো। আর 2 নম্বর আরেকটা ফাংশন বলে দিচ্ছি, সাইন হাইপারবোলিক অফ 1/z, এরও সিঙ্গুলারিটি চেক করো এবং দুটোরই টাইপ অফ সিঙ্গুলারিটিকে ডিটারমিন করো। এরপরে যে টপিকটাতে আমি আসতে চাই সেটি হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট অ্যান্ড ব্রাঞ্চ কাট। এটাও এক ধরনের সিঙ্গুলারিটির কথা বলবে এবং এটি আজকের আমাদের আলোচনার শেষ টপিক। প্রথমেই বলি ব্রাঞ্চ পয়েন্টস। আমরা কমপ্লেক্স অ্যানালিসিস শুরু করার সময় বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভ্যালুড ফাংশন নেব, কিন্তু কিছু কিছু ফাংশন আমরা দেখিয়েছিলাম যেটা মাল্টি ভ্যালুড হয়ে যায়। তাদের একটা এক্সাম্পল নিয়ে শুরু করি। এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার অফ হাফ। এই ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড নয়, মাল্টি ভ্যালুড ফাংশন। কিভাবে এটা মাল্টি ভ্যালুড ফাংশন হচ্ছে আমরা অ্যানালিসিস করলেই দেখতে পাবো। এখন কোনো একটা ফাংশন কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড কে আমরা লিখতে পারি আর ই টু দি পাওয়ার অফ আই থিটা। যদি এখানে বসিয়ে দেওয়া হয় আমরা পাবো স্কোয়ার রুট অফ আর ই টু দি পাওয়ার অফ আই থিটা ওভার 2। আর এই ফাংশনটা ডেফিনেটলি মাল্টি ভ্যালুড। কেন? তুমি থিটার জায়গায়, আমরা থিটার জায়গায় যদি ফর এক্সাম্পল 2 পাই বসাই, তাহলে কত পাই? স্কোয়ার রুট অফ আর ই টু দি পাওয়ার অফ আই 2 পাই বাই 2 বা ই টু দি পাওয়ার অফ আই পাই, দ্যাট মিনস -1। আবার থিটার জায়গায় যদি আমি 4 পাই বসাই, দেখো 2 পাই আর 4 পাই অ্যাঙ্গেলটা কিন্তু একই। দিস ইজ 2 পাই, এগেন আরেকবার রোটেট করে আসলে 4 পাই। তো এই অ্যাঙ্গেলটা 0 হতে পারে, 2 পাই হতে পারে, 4 পাই হতে পারে, 6 পাই হতে পারে, 8 পাই হতে পারে। কিন্তু আমি যদি এখানে 4 পাই বসাই তাহলে কি রেজাল্ট পাবো? স্কোয়ার রুট অফ আর আছে, ই টু দি পাওয়ার অফ 4 পাই যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ই টু দি পাওয়ার অফ 4 পাই ওভার 2, দ্যাট মিনস ই টু দি পাওয়ার অফ 2 পাই, ই টু দি পাওয়ার আই 2 পাই মানে হচ্ছে 1। সো ডেফিনেটলি দিস ফাংশন ইজ মাল্টি ভ্যালুড। মাইনাস আর পাচ্ছি, মাইনাস অফ স্কোয়ার রুট অফ আর পাচ্ছি, আবার প্লাস অফ স্কোয়ার রুট অফ আরও পাচ্ছি। তো এই ধরনের মাল্টি ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম আমরা নিজেদেরকে সীমিত রাখবো এমন রিজিয়নের মধ্যে যেখানে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড হয়। কিন্তু যদি সেই কন্ডিশনকে আমরা না মেনে চলি বা কোনো সময় মানতে না পারি, তাহলে কি সমস্যাগুলো অ্যারাইজ করে সেটিই আমাদেরকে আলোচনার বিষয় এসে হয়ে দাঁড়াবে। এখন দেখা যাক, এইটি হলো ফাংশনটির ভ্যালু। আর আমরা ইচ্ছাকৃতভাবে একটা পাথ চুজ করছি। দুটো এক্সাম্পল নেব। ধরা যাক এই হচ্ছে পয়েন্টটা z ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার অফ আই থিটা। এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ আর ই টু দি পাওয়ার অফ আই থিটা বাই 2। এখন আমি জেডকে পরিবর্তন করছি, তাহলে ফাংশনটার ভ্যালু পরিবর্তন হবে ডেফিনেটলি। জেড পরিবর্তন করছে এইরকম একটা পাথে, জেড ঘুরে ঘুরে আবার একই জায়গায় ফেরত চলে আসলো। সার্কেল হয়ে গেছে এটা। এনি আরবিট্রারি পাথে আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, কিন্তু একটা কন্ডিশনকে আমি স্যাটিসফাই করছি যে এই যে ক্লোজ পাথে ঘুরলো অরিজিনটাকে কে সে ইনক্লুড করেছে, ক্লোজ পাথের মধ্যে অরিজিনটা রয়েছে। আর একই ঘটনা আমি আরেকবার ঘটাচ্ছি। এটা হচ্ছে z ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার অফ আই থিটা। আমি নীল কালারে করছি। এখানে আমি
কভার করছি একটা কমপ্লিট পাথ, কিন্তু জেড ইকুয়াল টু 0 বা অরিজিনকে আমি এক্সক্লুড করছি। দুটোর পার্থক্য বুঝতে পারছো? দুটো ক্ষেত্রেই জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার অফ আই থিটা থেকে শুরু করেছিলাম এবং ফেরতও এসছি এই একই পয়েন্টে। প্রথম ক্ষেত্রেটায় যেটা লাল কালি দিয়ে দেখিয়েছি, পাথটা এমন ক্লোজ পাথ নিয়েছি যার মধ্যে অরিজিনটা কভার করছে, আর এখানে এমন একটা পাথ নিয়েছি যেখানে অরিজিনটাকে কভার করছে না, এনক্লোজ করছে না। এই দুটো ক্ষেত্র যদি হয়, এটার ক্ষেত্রে প্রথম ইনিশিয়াল ভ্যালু কত হয়, রেড কালারে লিখছি। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ আর ই টু দি পাওয়ার অফ আই থিটা ওভার 2, আর ফাইনাল ভ্যালু কত হচ্ছে, এই কমপ্লিট রোটেশন করে এসছে, অর্থাৎ এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটা কিন্তু একবার পুরো রোটেট করে এসছে, তাই না? 2 পাই রোটেশন করে এসছে। এবং আগে যেহেতু থিটা ছিল, এখন বর্তমান কন্ডিশন হচ্ছে থিটা প্লাস 2 পাই। আগে থিটা ছিল, 2 পাই রোটেট করে আসার পরে থিটা প্লাস 2 পাই, তাহলে তার ভ্যালু কত দাঁড়াবে, আর ই টু দি পাওয়ার অফ আই theta plus 2 pi over 2, which means square root of r e to the power of I theta by 2 তো আছেই, আরেকটা 2 pi over 2 থাকার জন্য I pi into e to the power of I pi, আর আমরা জানা আছে e to the power of I pi হচ্ছে -1, so this is equal to minus of square root of r e to the power of I theta over 2, which is equal to minus of fi ইনিশিয়াল ভ্যালু। কিন্তু এখানে পরের এক্সাম্পলটাতে আমাদের fi কত, স্কোয়ার রুট অফ আর ই টু দি পাওয়ার অফ আই থিটা ওভার 2, আর ফাইনাল ভ্যালু কত, এখানে দেখো থিটা ছিল এই, প্রথমে থিটা বাড়ছে 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 বাড়ছে, তারপরে এইখানে আবার থিটা কমছে, আবার থিটা বাড়ছে, কমপ্লিট রোটেশন কিন্তু হলো না। থিটা প্রথমে বাড়লো, তারপরে কমছে, আবার থিটা বেড়ে এই জায়গায় চলে আসলো। সুতরাং থিটার কমপ্লিট রোটেশন না হওয়ার জন্য এটাই থাকলো, তাই না? যার ফলে এটা এফ অফ আই। অর্থাৎ অরিজিনকে যদি ইনক্লুড করে একটা কমপ্লিট পাথে ঘুরে আসি, তাহলে দেখতে পাচ্ছি একটা মাইনাস সাইন পিক আপ করছে। আর অরিজিনকে ইনক্লুড না করলে, যেমনভাবেই তুমি যেমন করে খুশি করো না কেন, এই পাথটাকে যেমন করে খুশি ড্রয়িং করো, অরিজিনকে যদি তুমি ইনক্লুড না করো তাহলে থিটা সব সময় বাড়বে এবং তারপরে কমবে, তারপর আবার বেড়ে এই জায়গায় আসবে, 2 পাই অ্যাঙ্গেলটা অ্যাড হবে না। আর যদি তুমি অরিজিনকে ইনক্লুড করো ক্লোজ পাথের মধ্যে, তাহলে অবভিয়াসলি একটা মাইনাস সাইন পিক আপ করছে। এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করছে যদি অরিজিনকে ইনক্লুড করা হয়। তুমি জেড এর ভ্যালু যা খুশি নিয়ে নাও, যে কোনো আর, যে কোনো থিটা, ইনিশিয়াল ভ্যালু হোয়াট এভার ইউ চুজ, অরিজিনকে যদি ইনক্লুড করা হয় তাহলেই একটা মাইনাস সাইন পিক আপ করবে। ফর দিস পার্টিকুলার এক্সাম্পল, স্কোয়ার রুট অফ জেড, এই ধরনের যদি সিচুয়েশন অ্যারাইজ করে যে ফাংশনটার ভ্যালু অন্য জায়গায়, থিটা যদি 2 পাই রোটেশন করার পরে অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য ডোমেনে চলে যাচ্ছে, তখন এই যে পয়েন্টকে কভার করে, যে পয়েন্টকে চারিদিকে রোটেশন করলে এই ঘটনাটি ঘটছে, সেই পয়েন্টকে বলা হবে ব্রাঞ্চ পয়েন্ট। সো আমরা বলছি z equal to 0 is a branch point for f of z is equal to z to the power of half. এর ডেফিনেশনটা লিখে দিই। If z is varied in such a way that its path in the complex plane forms a closed curve that encloses a branch point, then in general fz will not return to its initial value. অর্থাৎ কমপ্লেক্স প্লেনের মধ্যে আমি যদি z কে পরিবর্তন করছি এমন একটা পাথে যেটা একটা ক্লোজ পাথ হচ্ছে, আর এই ক্লোজ পাথ এমন একটা পয়েন্টকে ইনক্লুড করছে যার ফলে ফাংশনটা যেখান থেকে শুরু করেছিল সেই একই জায়গায় একই পয়েন্টে ফেরত আসার ফলেও ফাংশনের ভ্যালুটা একই পয়েন্টে আসলো না, তাহলে যে পয়েন্টটাকে
ইনক্লুড করার জন্য এটা হয়েছে সেই পয়েন্টটিকে আমরা বলবো ব্রাঞ্চ পয়েন্ট। এরপরে আসি ব্রাঞ্চ কাট। ব্রাঞ্চ পয়েন্ট আর ব্রাঞ্চ কাট একে অপরের সঙ্গে রিলেটেড, শুধুমাত্র ধারণাটা অন্য। ব্রাঞ্চ কাটের ডেফিনেশনটা আগে বলে নিই, তারপরে আলোচনা করছি। A multi-valued function may be treated as a single valued function by defining a branch cut in the complex plane. A branch cut is a line or a curve in the complex plane and may be regarded as an artificial barrier that we must not cross. Branch cuts are positioned in such a way that we are prevented from making a circuit around any one branch point, and hence the function remains single valued. অর্থাৎ এই ব্রাঞ্চ কাট হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি করা এমন একটা লাইন বা কার্ভ, যে কার্ভকে আমরা ক্রস করতে পারবো না, এবং এই কার্ভকে যদি আমরা একবার ক্রস করে ফেলি তাহলে ফাংশনটা অন্য ডোমেইনে চলে যাবে। আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটা একবার দেখালেই তোমরা বুঝতে পারবে। আর ব্রাঞ্চ কাট কোনো ইউনিফর্ম বা ইউনিক কোনো লাইন হতে পারে না। তুমি একরকমভাবে ব্রাঞ্চ কাট করতে পারো, আমি একরকমভাবে তৈরি করতে পারি, অন্য একজন অন্যরকমভাবে ব্রাঞ্চ কাট তৈরি করতে পারে। আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এক্সাম্পলটা ছিল z⁴ এবং এর জন্য ব্রাঞ্চ পয়েন্ট ছিল কোনটা? অরিজিন। আমরা বলেছিলাম এই অরিজিনকে যদি একবার কমপ্লিট রোটেশন করে ফেলে তাহলেই ফাংশনটা অন্য ডোমেনে চলে যাবে, এবং এই ছিল আমাদের z = r⁴ পয়েন্টটা। যদি আমি একটা কমপ্লিট রোটেশন বন্ধ করতে চাই তাহলে কি করব? ধরা যাক এই লাইনটাকে আমি একটা নতুন লাইন বলে ভাবছি, এটাকে আমি বললাম ব্রাঞ্চ কাট। তাহলে ফাংশনটা এই ডোমেনে থাকবে, যেখানে খুশি থাকতে পারে, কিন্তু এই লাইনটাকে কাট করে আসতে পারবে না, যেমন করে খুশি কাট করতে পারে না। যদি কাট না করতে পারে তাহলে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুডই থাকবে, মাইনাস সাইন পিক আপ করবে না। তুমি এখান থেকে যেমন করে খুশি পাথটা ড্র করো, যেমন করে খুশি পাথ ড্র করো, সেই এই লাইনটাকে কাট করবে না। যদি কাট না করে তাহলে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুডই থাকছে, যে কারণে এই লাইনটার নাম দেওয়া হচ্ছে ব্রাঞ্চ কাট। আর এই যে লাইনটা ড্র করলাম বা এরকম ওয়েভি নেচার দিয়ে ড্র করেছি, এই লাইনটায় তুমি এদিকে ড্র না করে আমি এদিকেও ড্র করতে পারতাম। দুটো একসঙ্গে ব্রাঞ্চ কাট হতে পারে না, হয় লালটা বলবে অথবা সবুজটা বলবে। আবার কেউ সবুজটা না বলে এটাকেও বলতে পারত, আবার কেউ এরকম একটা ডিরেকশনে যেতে পারত, যে কোনো একটা, সবগুলোকে কিন্তু নয়। যদি এই লাইনটাকে আমি ক্রস না করি তাহলে হবে। সুতরাং সবগুলোই ব্রাঞ্চ কাট, কিন্তু অ্যাট এ মোমেন্ট কোনো একটা প্রবলেমে যখন করাবে তখন যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে। আর সাধারণত আমরা কোনটাকে চুজ করি? হয় হরাইজন্টাল লাইনকে চুজ করি অথবা ভার্টিক্যাল লাইনকে চুজ করি। ওকে, তাহলে বাকিগুলো আমরা মুছে দিই, রেডটাই থাকুক। একটা হোমওয়ার্ক তোমাদেরকে দেই, একটু কঠিন হবে কিন্তু করার চেষ্টা করবে। একটা ফাংশন বলে দিচ্ছি, সেই ফাংশনটার ব্রাঞ্চ কাট আলোচনা করতে হবে। ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ z² + 1। অনেক জায়গায় এটা করে দেওয়া আছে, আমি যে ক্লাস নোটসগুলো সাপ্লাই করি, স্টাডি মেটেরিয়াল যেটা সাপ্লাই করি, সেখানে করে দেওয়া আছে। এটা ওই জায়গা থেকে পড়ে দেখার চেষ্টা করবে। এরপরে 2 নম্বর, এটা 1 নম্বর, একই রকম এটা দিলাম। এই দুটো ফাংশনের ব্রাঞ্চ কাট এবং ব্রাঞ্চ পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করবে। দুটোই পয়েন্ট অ্যান্ড ব্রাঞ্চ কাট
অ্যানালিসিস, এই দুটো নিয়ে আলোচনা করবে। আশা করি আজকের লেকচার এর সমস্ত টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি কোনো সাজেশন থাকে তাহলেও আমাকে জানাও। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা ইন্টিগ্রাল শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং।